লেখিকা মৌসুমী হাজরার ছবি কথা। কি মনে হচ্ছে বলুন তো বিকাশবাবু, রমেশ সান্যালের খুনটা কে করতে পারে? ইন্সপেক্টর চৌধুরীর কথা কানে ঢুকলেও বিকাশ মুগ্ধ হয়ে তাকিয়েছিল দেওয়ালের ছবিটার দিকে। ইন্সপেক্টর জানেন তার কথা ঠিকই শুনেছে বিকাশবাবু, তবে নিশ্চয়ই উনি কিছু চিন্তা করছেন, তাই আর দ্বিতীয়বার কিছু বললেন না। বাড়ির পরিচারিকা এসে 2 কাপ চা রাখলেন ঘরের টেবিলে। সেই আওয়াজ কানে যেতেই বিকাশ বলল, আচ্ছা এই ছবিটা কে এঁকেছেন? পরিচারিকা বললেন, ও এই ছবিটা, এই বাড়ির সব ছবিগুলো বৌদি ভাইয়ের আঁকা। আপনি ড্রয়িং রুমের ছবিগুলো খেয়াল করেননি? বিকাশ পরিচারিকার দিকে তাকিয়ে বলল, কে বৌদি ভাই? পরিচারিকা বললেন, রমেশ দাদাবাবুর স্ত্রী অনন্যা বৌদি ভাই। কত ভালো মেয়ে আমাদের বৌদি ভাই, কত কম বয়স, এই বয়সে বিধবা হয়ে গেল। দাদাবাবু মারা যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে বৌদি ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। এই অবস্থায় যদি নিজের খেয়াল না রাখে তাহলে তো বড় বিপদ। বিকাশ বলল, এই অবস্থায় মানে? পরিচারিকা বললেন, বৌদি ভাই যে সন্তান সম্ভবা। বিকাশ তাকালো ইন্সপেক্টরের দিকে। পরিচারিকা চলে গেলেন। ইন্সপেক্টর বললেন, এই কথাটা আপনাকে জানাতে ভুলে গেছি। আসলে সেদিন ওনার দিকে তাকাতে খুবই খারাপ লাগছিল। 3 বছর হলো বিয়ে হয়েছে, 8 মাসের অন্তঃসত্ত্বা উনি, আর এই সময় এমন বড় একটা ঘটনা ঘটে গেল। ও আর একটা কথা জানানো হয়নি আপনাকে, খবর পেয়েছি রমেশবাবু রাজনীতিতে আসতে চলেছিলেন। বিকাশ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, সে উনি রাজনীতি দলে নাম লেখাতেই পারতেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যতদূর জানলাম রমেশবাবু মানুষটা ভালোই ছিলেন, কোনো খারাপ কিছু তো পেলাম না ওনার ব্যাপারে জেনে। মানুষকে সাহায্য করতেন, অনাথাশ্রমে দান করতেন, এমন একজন মানুষকে কে মারতে পারে? বিকাশ আর ইন্সপেক্টর নিচে নেমে এলো। দুজনে বসে আছে, একটু পরে অনন্যা আসবে, তার সাথে দেখা করে চলে যাবে তারা। বিকাশ ততক্ষণে সব মিলিয়ে নেওয়ার চেষ্টা করলো। রমেশ সান্যাল এই শহরের নামকরা একজন বিজনেসম্যান, শত্রু তো থাকতেই হবে, তবে যে কাজটা করেছে সে নিশ্চয়ই রমেশ সান্যালকে ভালোভাবে চিনত, খুব কাছের কেউ। ধারালো অস্ত্র একদম হঠাৎ করে পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদিও অস্ত্রটা পাওয়া যায়নি, খুনটা হয়েছে রমেশ সান্যালের গ্রামের বাড়িতে। সেদিন ওখানে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ঘুরতে। ওই বাড়িতে সাধারণত কেউ থাকে না। স্ত্রী অনন্যা ঘুমোচ্ছিল, হঠাৎ টের পায় পাশে তার স্বামী নেই। একটা ঘর থেকে গানের আওয়াজ শুনতে পায়। সেই ঘরে গিয়ে দেখে তার স্বামী চেয়ারে লুটিয়ে পড়ে আছে, সারা জায়গায় রক্ত। ইন্সপেক্টরের কাছে জানতে পেরেছে বিকাশ ওই ঘরে রমেশ সান্যাল ড্রিঙ্ক করছিল। ওখানে 2 গ্লাস, জলের বোতল, কিছু খাবার আর একটা হুইস্কির বোতল ছিল। গ্লাস দুটোর মধ্যে একটা খালি ছিল, সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। এর একটা গ্লাসে রমেশ সান্যালের ফিঙ্গারপ্রিন্ট ছিল। উনি যদি একাই খাচ্ছিলেন সেখানে, তাহলে আর একটা গ্লাস নামানো ছিল কেন? তাহলে কি কারোর আসার কথা ছিল, সেই এসে রমেশ সান্যালকে মেরেছে? কিন্তু এত রাত্রে কে আসবে সেখানে? পোস্টমর্টেম রিপোর্ট বলছে রমেশ সান্যাল মারা গেছেন রাত্রি 1টার দিকে। ইন্সপেক্টর আনমনে বললেন, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। বিকাশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, কেন, আর কোনো কাজ আছে? ইন্সপেক্টর বললেন, একটা কাজ নাকি, আমাদের হাজার হাজার কাজ। টিভিতে খবরে দেখেননি, ভবঘুরে কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে। ওই যারা মানসিক ভারসাম্যহীন, উপর থেকে চাপ আসছে, কিন্তু কোথাও তো কিছু পাচ্ছি না। বিকাশ বলল, যেখান থেকে নিখোঁজ হয়েছে সেখানে কোনো সিসিটিভি নেই কাছাকাছি। ইন্সপেক্টর ঘাড় নেড়ে বললেন, না বিকাশবাবু, আর সত্যি বলতে ওদের কেউ খোঁজ সেভাবে রাখে না যে সব জায়গায় ওদের বেশি সময় ধরে দেখা যেত। সেই জায়গার মানুষেরা দীর্ঘদিন ওদের দেখতে না পেয়ে জানিয়েছিলেন ব্যাপারটা। তারপর আমরা খোঁজ নিতে গিয়ে জানতে পারি এই শহরের বুকে অনেক ভবঘুরে মানুষ নিখোঁজ, আর ওদের পরিবার বলে কেউ নেই, তাই কেউ এর আগে অভিযোগ জানায়নি। পুরো বিষয়টা দেখে বুঝলাম এই শহরে কোনো অসামাজিক কাজ চলছে, এবং যারা করছে তাদের সংখ্যা নেহাত কম নয়। কথা বলতে বলতে চোখ গেল বিকাশের সামনের দিকে। অনন্যা এগিয়ে আসছে তাদের দিকে, চোখে মুখে বিষাদের ছাপ। দেখেই বুঝতে পারা যাচ্ছে তার উপর কেমন ঝড় বয়ে গেছে। একটা হাত পেটে, 8 মাসের অন্তঃসত্ত্বা উনি, বয়স বড়জোর 27 থেকে 28। অনন্যা সামনে আসতেই বিকাশ দাঁড়িয়ে গেল। বসুন অনন্যা ম্যাডাম, এই অবস্থায় আমরা এসে আপনাকে জ্বালাতন করছি, এর জন্য আমাদের ক্ষমা করবেন। কথাটা বলে বিকাশ জোর হাত করলো। অনন্যা বলল, আপনারা তো আপনাদের ডিউটি করছেন, আমি সব রকম সহযোগিতা করব। কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিকাশ, তারপর বলল, আপনাদের ওই গ্রামের বাড়িতে যাওয়ার কথা কেউ জানতো? ওই বাড়ির কেয়ারটেকার জানতেন, রমেশ আর কাউকে জানিয়েছিল কিনা আমার জানা নেই। আপনারা যাওয়ার পর আর কেউ সেখানে
রমেশ বাবুর সাথে দেখা করতে এসেছিল? না, কেউ আসেনি। বাড়িতে কে কে ছিলেন ওই সময়? আমি রুমে ঘুমোচ্ছিলাম, রমেশও সাথে ছিল। ঘুম থেকে উঠে দেখলাম ও নেই পাশে। হ্যাঁ, সেটা আমি জানি। আর কে ছিল ওই বাড়িতে? আমরা 3 তলায় ছিলাম, নিচের ঘরে থাকেন কেয়ারটেকার। অত বড় বাড়িতে পাহারাদার নেই? না, ওই বাড়িতে মূল্যবান কিছু নেই। রমেশ মাঝে মধ্যে যেত ওই বাড়িতে দেখাশোনার জন্য, আবার সেদিনই ফিরে আসতো। আপনারা হঠাৎ ওখানে গিয়েছিলেন, কিছু কাজ ছিল? না, কাজ ছিল না। সেদিন আমাদের বিবাহ বার্ষিকী ছিল, আমাদের বিয়ে ওই বাড়িতেই হয়েছিল, তাই গিয়েছিলাম দুজনে একটু সময় কাটাবো বলে। নিচের তলায় কেয়ারটেকার ছিল, আওয়াজ শুনতে পাননি উনি? আপনি তো 3 তলাতেই ছিলেন, আপনি কোনো আওয়াজ পাননি? না, কারণ ওই রুমে গান চলছিল জোরে, তাই ওর আওয়াজ শুনতে পাইনি। আমি ওখানে ওইভাবে ওকে পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যাই। কোনো রকমে নিচে নেমে এসে কেয়ারটেকারকে ডাকি। চিৎকার করার ক্ষমতা আমার ছিল না ওই সময়ে। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনি নিজের খেয়াল রাখুন, যা হয়ে গেছে তার ফিরে আসবে না। আপনি আপনার সন্তানের কথা ভাবুন। বিকাশ আর ইন্সপেক্টর উঠে দাঁড়ালো, অনন্যাও উঠে ধীরে দাঁড়ালো। বিকাশ বলল, আপনার আঁকার হাত তো দারুণ, আমি ভীষণ মুগ্ধ হয়ে গেছি দেখে। আপনি আঁকাআঁকি করুন, মন ভালো থাকবে। অনন্যা ধীরে ধীরে মাথা নাড়ল। বিকাশ পকেট থেকে একটা কার্ড বের করে বলল, এটা রেখে দিন, কোনো কিছু দরকার হলে ফোন করবেন, আর আপনি সাবধানে থাকবেন। খুব দরকার না হলে এই সময় বাইরে বেরোবেন না। পরিচারিকা সামনেই ছিলেন, তাকে দেখে বিকাশ বলল, অনন্যা দেবীকে দেখার জন্য কে আছেন এই বাড়িতে? পরিচারক বললেন, আমি থাকি সব সময়, একদম চোখে চোখে রাখি। বিকাশ বলল, খুব ভালো করেন, ফোন নাম্বার দেওয়া রইল, কোনো প্রয়োজন হলে ফোন করবেন। ইন্সপেক্টর আর বিকাশ বাইরে বেরিয়ে এলো। ইন্সপেক্টর বললেন, আপনি তো সহজে কাউকে ফোন নাম্বার দেন না, আজ হঠাৎ দিলেন যে? বিকাশ বলল, হয়তো ফোন আসতে পারে। ইন্সপেক্টর বললেন, আপনি যে মাঝে মধ্যে কি বলেন আমি বুঝতে পারি না। বিকাশ হেসে বলল, আমাকে বোঝার ক্ষমতা কারণ নেই। সাথে সাথে বিকাশের ফোন বেজে উঠল। স্ক্রিনে রঞ্জনার নামটা দেখে হাসলো। তারপর ফোনটা ধরেই বলল, কাল সন্ধে 7টা, জায়গার নাম আমার খুব ভালোভাবে মনে আছে। আমি কোনো কাজ ওই সময় রাখিনি, যথাসময়ে পৌঁছে যাব ম্যাডাম। আর কিছু বলবেন? রঞ্জনা বলল, না, আর বলার মতো কিছু রাখুনি, সব তো নিজেই গড়গড় করে বলে দিলে। বিকাশ হেসে বলল, আমি দেখা করার কথা বলে সেখানে যাইনি, এমন কোনো দিন হয়েছে? রঞ্জনা থেমে থেমে বলল, না, তা হয়নি। তাও একবার মনে করিয়ে দিচ্ছিলাম, শরীর ভালো আছে তো? বিকাশ নাক টানতে টানতে বলল, একটু ঠান্ডা লেগেছে। রঞ্জনা বলল, ওষুধ খেয়ে নাও। বিকাশ কোনো কারণে পকেট থেকে সিগারেটটা বের করতে গিয়ে দেখলো গাড়ির চাবিটা নেই। রঞ্জনাকে বলল, ম্যাডাম একটু পরে ফোন করছি আপনাকে। ইন্সপেক্টরকে বিকাশ বলল, তাহলে আপনি এগিয়ে যান, আমি গাড়ির চাবিটা ওখানে ফেলে এসেছি। ইন্সপেক্টর চলে গেলেন। বিকাশ আবার রমেশ সান্যালের বাড়িতে ঢুকলো, গিয়ে দেখলো অনন্যা সেখানেই চুপচাপ বসে আছে। বিকাশের দেখে খুব খারাপ লাগলো, তাই এগিয়ে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো ম্যাডাম? অনন্যার সম্বিত ফিরল, বিকাশের দিকে তাকিয়ে বলল, আপনি? বিকাশ বলল, আসলে আমি গাড়ির চাবিটা এখানে ভুলে ফেলে গেছি, এই যে টেবিলে রাখা। অনন্যা চাবিটা নিয়ে বিকাশের দিকে এগিয়ে দিল। বিকাশ অনন্যার হাত থেকে চাবিটা নিল। বিকাশ বলল, এই বাড়িতে সেরকম কাউকে দেখলাম না। রমেশবাবু বা আপনার বাড়ির কেউ এখানে থাকে না? অনন্যা বলল, রমেশের বাবা নেই, মা থাকেন দিদির কাছে। খবরটা শোনার পর এসেছিলেন, এখন আবার দিদির কাছেই আছেন। আর আমার মা বাবা কেউ নেই, কাকু কাকিমার কাছে থাকতাম বিয়ের আগে। বেরিয়ে যাওয়ার আগে অনন্যার দিকে আবার তাকালো বিকাশ। চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, যেন কত বিষণ্ণতা জমানো সেখানে। বিকাশ চলে গেল, গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ ভেবে নিল, তারপর ফোন করলো রঞ্জনাকে। রঞ্জনা ফোন ধরে বলল, হ্যাঁ বলো। আমার মনে হয় কাল আমাদের দেখা না হতেও পারে। কেন কেন? শরীরটা ঠিক লাগছে না, জানোই তো ঠান্ডা লাগলেই আমার শ্বাসকষ্ট বাড়ে। কাল যদি শরীর বেশি খারাপ লাগে, তাই বলছিলাম যদি আজ একবার দেখা করতে পারলে ভালো হতো। আজ কখন? তুমি যদি ফ্রি থাকো তাহলে এখনই। ঠিক আছে, কোথায় যাব বলো? তুমি বাড়িতেই থাকো, রেডি হয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। পারলে কিছু খাবার নিয়ে নিও। ঠিক আছে, এসো। রঞ্জনা বিকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একদমই মিস করতে চায় না, তবে সে এটাও জানে না বিকাশ কোনো কেসের ইনভেস্টিগেশনের মধ্যে আছে। কদিন ধরেই ও ভীষণ ব্যস্ত, রঞ্জনাকে বলেও ছিল এই ব্যাপারে। তাড়াতাড়ি রেডি হয়ে গেল সে। মা দুপুরের খাবার বানিয়েছিলেন, বিকাশের জন্য নিয়ে যাবে শুনে তিনি ব্যস্ত হয়ে বললেন, আগে বলতে পারতিস, ছেলেটার জন্য ভালো কিছু রান্না করতাম। রঞ্জনা বলল, খিদে পেলে ও হাঙর হয়ে যায়, যা রান্না করেছো তাই দাও, খেয়ে নেবে ও।
রঞ্জনার মা মুখ বেজার করে বললেন, তুই যেন খিদে খুব সহ্য করতে পারিস, ওরকম করে ছেলেটাকে বলিস না। আহা, মা বাবা নেই, একা থাকে। রঞ্জনা তাড়াতাড়ি কুর্তিটা পরে নিয়ে বলল, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো, কিছুক্ষণের মধ্যে বিকাশদা চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার বাড়ি পৌঁছে যাবে বিকাশ। আজ আর রঞ্জনার বাড়ির ভিতরে যাওয়া যাবে না, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে হবে, তারপর যেতে হবে অনেক দূর। বারবার অনন্যার আঁকা ছবিগুলো মনে পড়ছে তার। বিকাশ এতক্ষণে খেয়াল করলো প্রতিটি ছবিতে একটি মেয়ে, তার বিভিন্ন রকম অনুভূতি তুলে ধরা হয়েছে, কখনো কাঁদছে, কখনো কিছু খুঁজছে, কখনো একদম চুপ করে আছে। তার চোখগুলো যেন কিছু বলতে চাইছে, ঠিক যেমন অনন্যার চোখ। গাড়িটা থামিয়ে দিল বিকাশ। এবার ওর মনে পড়লো একটা ছবিতেও মেয়েটিকে হাসতে দেখেনি সে। ছবিগুলো নিয়ে এত ভাবছে কেন বিকাশ? নাকি ছবির সাথে রমেশবাবুর মৃত্যুর কোনো সম্পর্ক আছে? গাড়ির হর্ন বাজতেই তাড়াতাড়ি নেমে পড়ল রঞ্জনা। আজ পরেছে সে সাদা রঙের কুর্তি, ব্লু জিন্স। বিকাশ ওকে দেখে চোখটা বন্ধ করে শ্বাস নিল। রঞ্জনাকে দেখলেই সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। এখনো পর্যন্ত রঞ্জনাকে মনের কথা বলা হয়নি, তবুও মেয়েটা তার কত কেয়ার করে। মাঝে মধ্যে অভিমান করে ঠিকই, কিন্তু বিকাশকে অবহেলা করতে পারে না। গাড়িতে চেপে বসে রঞ্জনা বলল, মা বলছিল বাড়িতে যেতে, আমি বললাম তোমার কাজ আছে, আজ হবে না। বিকাশ দেখতে পেল রঞ্জনার মা ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। বিকাশ গাড়ি জানালা দিকে মুখ বাড়িয়ে হাত নাড়ল। নিমেষে রঞ্জনার মা খুশি হয়ে হাত নাড়লেন। বিকাশ গাড়ি স্টার্ট করলো। রঞ্জনা বলল, খাবারটা কখন খাবে? বিকাশ বলল, গাছের তলায়। রঞ্জনা বলল, ও আবার কি কথা? বিকাশ বলল, আমরা এখন একটা গ্রামে যাচ্ছি, যেতে যেতে দুপাশে জঙ্গল দেখতে পাবে, কোথায় একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। রঞ্জনা হঠাৎ করে কপাল ছুঁয়ে দেখলো বিকাশের, তারপর বলল, হালকা একটু গরম লাগছে, আগে চলো ওষুধ কিনবো। বিকাশ বলল, ঠিক হয়ে যাব, আগে একটা কাজ আছে, সেটা করতে হবে। বিকাশের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ইন্সপেক্টরের নামটা দেখে ফোনটা রিসিভ করলো বিকাশ। ইন্সপেক্টর বললেন, কি বুঝলেন বিকাশবাবু? বিকাশ বলল, কালকের মধ্যেই সব জানতে পারবেন, তার জন্য বেরিয়েছি রঞ্জনাকে নিয়ে। ইন্সপেক্টর বললেন, কোথায়? বিকাশ বলল, রমেশবাবুর গ্রামের বাড়িতে, যেখান থেকে সব শুরু হয়েছে। ইন্সপেক্টর বললেন, ওনার স্ত্রীকে কি আপনার সন্দেহ হচ্ছে? বিকাশ বলল, গাড়িতে আছি, পরে কথা বলছি, সব জানাবো আপনাকে। কিছুটা যাওয়ার পর একটা ভালো জায়গা দেখে থামলো বিকাশ। দুজনে নামলো। একটা বসার জায়গাতে বসে দুজনে খাবার খেলো। বিকাশের শরীরটা সত্যি আজ ভালো লাগছে না, কিন্তু আজই যা করার করতে হবে। খেতে খেতে রঞ্জনা বলল, তুমি এই কেসটা সমাধান করে এবার ওই হারিয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ নাও তো। টিভিতে ফোনে প্রায় দেখছি এই শহরের অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ নিখোঁজ হয়ে গেছে, মানুষগুলো গেল কোথায়? বিকাশ বলল, আগে এটার সমাধান করি, তারপর দেখছি। খাওয়া শেষ করে দুজনে গাড়িতে চাপলো। বিকাশ বলল, ভালো লাগছে। রঞ্জনা শুনে না শোনার ভান করে বলল, কি বললে? বিকাশ বলল, রান্নাটা ভালো হয়েছিল, কাকিমাকে জানিয়ে দেবে। রঞ্জনা মুখ বাঁকিয়ে আস্তে আস্তে বলল, বাজে মানুষ একটা। বিকাশ জানতো রঞ্জনা কি বলবে, তাই মনে মনে হাসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। 30 মিনিট পর গ্রামে পৌঁছে গেল তারা। রঞ্জনা চুপচাপ বসে থাকলো। বিকাশ এদিক ওদিক গিয়ে সবার সাথে একটু কথা বলে নিল। ওখানে সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। বিকাশ এবার রঞ্জনার কাছে এসে বলল, সরি রঞ্জনা, এতটা দেরি হবে জানলে তোমাকে নিয়ে আসতাম না, শুধু শুধু বোর হলে। একদমই না, এই তো এবার একসাথে বাড়ি ফিরবো, কিছু জানতে পারলে? যা জানার ছিল তা পেরেছি, তবে আমার মনে হচ্ছে এক্ষুনি নিজেই ধরা দেবে আমার কাছে। সে আবার কি, কেউ যেচে ধরা দেয় নাকি? ধরা তো দিতেই হবে। তোমাকে এমন দেখাচ্ছে কেন বিকাশ দা? শরীরটা খুব খারাপ লাগছে? মনটা ভালো লাগছে না রঞ্জনা? মনে হচ্ছে এই কেসটা আমার হাতে না এলে ভালো হতো। বিকাশ দা, আমাকে সবটা বলো, তোমাকে তো এমনভাবে দেখিনি আগে, আমাকে সবটা বলো। বাড়ি ফিরতে প্রায় রাত্রি 8টা বেজে গেল। রঞ্জনাকে নামিয়ে দিয়ে বিকাশ নিজের বাড়িতে ফিরল। জ্বরটা ভালোই এসেছে, অল্প একটু খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। বিকাশের জন্য ঘুমটা খুব জরুরি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফোন করলো ইন্সপেক্টরকে, তাকে সবটা জানিয়ে দিল বিকাশ। ইন্সপেক্টর বললেন, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, আমরা কিভাবে এগোবো? বিকাশ বলল, একটু ধৈর্য ধরুন, আমার মন বলছে ও নিজেই ধরা দেবে। বেলার দিকে রঞ্জনার সাথে কথা হলো বিকাশের। গলার শব্দ শুনে রঞ্জনা বুঝতে পেরেছিল বিকাশের শরীর ভালো নেই। সে আসতে চেয়েছিল বিকাশের বাড়ি, কিন্তু তাকে বারণ করলো বিকাশ। 12টার দিকে একটা অজানা নাম্বার থেকে বিকাশের ফোন এলো। হ্যালো, বিকাশ রায় বলছেন? হ্যাঁ বলছি। রমেশ সান্যালের কেসের ব্যাপারে একটু কথা ছিল। হ্যাঁ বলুন বলুন। এখানে নয়, আপনার সাথে দেখা করতে হবে। কোথায় বলুন? আপনি যদি আপনার বাড়ির ঠিকানা দেন তাহলে আমি সেখানেই যাব। ঠিক আছে, আমি বলছি, চলে আসুন। বিকাশ নিজের রুম ছাড়া যে কোনো কেসের ব্যাপারে কথা বলে না, তবে আজ সে নিচে নেমে এলো, বসলো চুপচাপ। মনের মধ্যে অনেক কিছু চলছে, এখনো অনেক কিছু জানার আছে।
ফোনটা বের করে বিকাশ একবার ফোন করে নিল। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি আসছিল। 2 ঘন্টার পর কলিং বেল বেজে উঠল। তৎক্ষণাৎ উঠে পড়ল। দরজার কাছে এসে ছোট্ট ফুটোটা দিয়ে দেখে নিল বিকাশ। বাইরে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার জন্যই অপেক্ষা ছিল বিকাশের। নিজেকে শান্ত করে বিকাশ দরজাটা খুলল, তারপর বলল, ভেতরে আসুন। চেয়ারটা টেনে একটা কুশন রেখে বলল, বসুন। অনন্যা চেয়ারে বসে কুশনটাতে ঠেস দিতেই এতক্ষণের ক্লান্তিতে একটু স্বস্তি পেল। বিকাশ বলল, দুপুরে খেয়েছেন কিছু? দামু রান্না করেছে আমার জন্য, আপনি না খেলে আমার বাড়িতে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনন্যা ধীরে ধীরে বলল, আমি খেয়ে বেরিয়েছি, একটু জল হলেই হবে, গলাটা শুকিয়ে গেছে। বিকাশ বোতল থেকে একটা গ্লাসে জল ঢেলে অনন্যাকে দিল। জল পান করার পর একটু শান্ত হয়ে চুপচাপ বসলো, যেন কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছে সে। সামনে বিকাশ শান্ত হয়ে চুপ করে বসে আছে, তাদের মাঝে একটা টেবিল। অনন্যা এবার ব্যাগ থেকে একটা ছুরি বের করে বলল, এটাতে শুধু আমার ফিঙ্গার প্রিন্ট আছে, এটা করেই আমি রমেশকে খুন করেছি। ওখানে 2টো গ্লাস পাওয়া গেছে, একটা দিয়ে রমেশ ড্রিঙ্ক করছিল, আর একটা আমি রমেশকে মারার পর রুমাল দিয়ে চেপে গ্লাসটা নামিয়ে রেখেছিলাম, যাতে মনে করে সবাই ওখানে আর একজন ছিল, কিন্তু ওখানে কেউই ছিল না। রমেশ নেশায় বুঁদ হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে ওই রুমে গিয়ে আচমকার পেটে ছুরিটা চালিয়ে দিই। যেহেতু জোরে গান চলছিল, নিচে কেউ শুনতে পায়নি, ওখান থেকেও আর নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। আমি আবার রুমে এসে ছুরিটা ভালো করে রক্তের দাগ মুছে লুকিয়ে দিই। বিকাশ অনন্যার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। 8 মাসে প্রেগনেন্ট উনি, এই অবস্থায় নিজের স্বামীকে হত্যা করেছেন। বিকাশ বলল, যে হাত দিয়ে এত সুন্দর ছবি আঁকেন, যে হাত রং তুলি নিয়ে থাকে, সে হাতে ছুরি, এখনো তো রহস্য আছে ম্যাডাম। অনন্যা আবার কিছুক্ষণ চুপ করে থাকে। বিকাশ বলল, আপনার কাকু কাকিমার কাছে গিয়েছিলাম কাল, শুনলাম রমেশ জোর করে আপনাকে বিয়ে করেছিল, আপনার মত ছিল না এই বিয়েতে, কিন্তু এটাই কারণ হতে পারে না ওর হত্যার। আসল কারণটা বলুন ম্যাডাম, হয়তো আপনার সাজা এতে কম হতে পারে। অনন্যা ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে টেবিলে নামালো, তারপর বলল, আপনি নিশ্চয়ই শুনেছেন এই শহরে অনেক ভবঘুরে মানুষ নিখোঁজ হয়ে গেছে, তাদের পাচার করে তাদের থেকে কিডনি, লিভার আরও সব অর্গান বার করে চড়া দামে বিক্রি করা হয়েছে। এইসব কিছুতে জড়িত ছিল রমেশ। একটা বড় চক্র আছে, এই পেন ড্রাইভের সব প্রমাণ আছে, আপনারা সবাইকে ধরতে পারবেন। আমি অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না বোঝাতে, শেষে ওকে সবকিছু থেকে সরিয়ে দিলাম। অনন্যা পেটে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। বিকাশ বলল, আপনি পুলিশকে জানাতে পারতেন আগে। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাইরে বেরোতে দিত না, ফোন কেড়ে নিয়েছিল রমেশ, এক প্রকার বন্দি বানিয়ে রেখেছিল। তারপর গ্রামের বাড়ি যাওয়ার কথা বলতেই এখান থেকে ছুরিটা নিয়ে গিয়েছিলাম, সব প্ল্যান এখান থেকে করেছিলাম। অনন্যা একটু থেমে বলল, একটা অনুরোধ আছে, আমার সন্তান যেন ভালোভাবে বড় হতে পারে তার ব্যবস্থা করবেন, ও যেন নিরাপত্তা পায়। বিকাশ অনন্যার চোখের দিকে তাকিয়ে বলল, কথা দিলাম আপনাকে। বিকাশ আগে জানিয়ে রেখেছিল ইন্সপেক্টরকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে নিয়ে গেল অনন্যাকে। সন্ধ্যের দিকে বিকাশের জ্বরটা আরো বাড়লো। কপালে একজনের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো রঞ্জনা মাথায় জলপট্টি দিচ্ছে। বিকাশ বিড়বিড় করে বলল, তোমরা মেয়েরা মা দুর্গার রূপ, অনেক শক্তি তোমাদের। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।